সীমাহীন অবজ্ঞা, অপমান আর লাঞ্ছনা সইতে না পেরে এই পুলিশ বাহিনীর ছোট্ট একটা অংশ যদি বিদ্রোহ করে বসে, সেটা যে বিডিআর বিদ্রোহের চেয়েও ভয়ঙ্কর হবে এ তো কোনো সন্দেহ নেই। দর্শক, জুলাই অভ্যুত্থানের ১.৫ বছর পরও আন্দোলনকারীরা বলতে পারে না তাদেরকে আসলে কি বলে সম্বোধন করা উচিত। আন্দোলনকারী, অভ্যুত্থানকারী, বিপ্লবী নাকি সন্ত্রাসী? তারা বলতে পারে না ওই আন্দোলনটি আসলে কিসের বিরুদ্ধে ছিল, কোটার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নাকি বাংলাদেশের বিরুদ্ধে। কোটা বিরোধী সেই রক্তক্ষয়ী আন্দোলনে উভয় পক্ষের অসংখ্য মানুষ প্রাণ হারালো, যার মধ্যে কিছু প্রাণের মৃত্যু মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। স্পষ্ট দেখা যাচ্ছে জনবিক্ষোভকে বিস্ফোরণে পরিণত করতে কোনো একটি নির্দিষ্ট পক্ষ কিছু মানুষকে হত্যা করে, যেসব হত্যাকাণ্ডকে পুঁজি করে আন্দোলনকারীদের নৃশংসতাকে বৈধতা দেওয়ার পথ তৈরি করে। আওয়ামী লীগ সরকার পতনের আগে এবং পরে আন্দোলনকারীরা দেশব্যাপী নজিরবিহীন হত্যা এবং সীমাহীন লুটপাট করে। নতুন সরকার গঠিত হলে এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের পরিচয় করে দেওয়া হয় জুলাইয়ের মুক্তিযোদ্ধা হিসেবে। তাদের নামে শোক পালন করা হলো, তাদের নামে স্মৃতিসৌধ হলো, তাদের আত্মীয় স্বজনরা কোটা পেল, যে কোটার বিরুদ্ধে কিনা তারা আন্দোলন করেছিল, তারা পেল সব ধরনের আইন ভাঙার লাইসেন্স, এবং জানিয়ে দেওয়া হলো সরকার থেকে যে তারা যেসব অপরাধ করেছে সেসব অপরাধের বিচার করা যাবে না, এমনকি সেসব নিয়ে প্রশ্নও তোলা যাবে না। অথচ দেশে কোনো বিপ্লব হয়নি, বিপ্লবী সরকার গঠিত হয়নি, পুরনো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্রের জন্মও হয়নি। তার মানে বিদ্যমান সংবিধানে, বিদ্যমান রাষ্ট্রে, বিদ্যমান আইনে জুলাই আন্দোলনে সংঘটিত সকল অপরাধের বিচার হওয়া উচিত নাকি? কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বিচারের দাবি উঠলেও তদন্তের দাবি ওঠেনি, কারণ তদন্ত করলে সেখান থেকে কোনো আন্দোলন বেরিয়ে আসবে না, বেরিয়ে আসবে ষড়যন্ত্র, বেরিয়ে আসবে জিহাদ। গত বছর আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে শুধু আন্দোলনকারী ছাত্র জনতার হত্যার ভিডিও ছড়িয়ে পড়ে। ফকফকর থেকে আমরা কিছু পুলিশ হত্যার ছবি এবং ফুটেজও আমরা দেখেছিলাম। যারা পুলিশ হত্যা বা পোড়ানোর ভিডিওগুলো বা ছবিগুলো আপনারা দেখেছেন, তারা জানেন ঘটনাগুলো কতটা অমানবিক, কতটা বর্বর। মৃতদেহের প্রতি অসম্মান, লাশের মুখে ঘুষি মারতে মারতে চেহারা বিকৃত করা, লাশের উপর, এমনকি লাশের উপর নাচানাচি করার, এসব বর্ণনার অযোগ্য সব দৃশ্য। কিন্তু না, জুলাই যোদ্ধাদের লাশের উপর দাঁড়িয়ে এই দেশে পুলিশের উপর চলা গণহত্যা নিয়ে একটা কথাও বলা যাবে না। কিন্তু মজার বিষয় হলো, পুলিশ হত্যার এই তথ্য ১.৫ বছরে বিভিন্ন সময় বের হয়ে এসেছে। এবং এটা কারা বলেছে জানেন? বিপ্লব, ন্যায়নিষ্ঠা, বৈষম্য বিরোধিতার ঝান্ডাধারী সব জুলাই নেতারা। সমন্বয়ক হাসিফ লাইভে এসে স্বীকার করলো তারা মেট্রো রেল পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে। আর সেদিন হবিগঞ্জের বানিয়াচং থানায় ওসিকে প্রকাশ্যে হুমকি দেয় বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহাদি হাসান। তিনি দম্ভ ভরে স্বীকার করে, আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। ২৪ জুলাইয়ে আন্দোলন চলাকালীন সময় তো বটেই, এমনকি শেখ হাসিনার পতনের পরেও দেশ জুড়ে পুলিশ হত্যা চলতে থাকে। ৫ আগস্টে দেশের প্রায় ৪০টি থানায় হামলা চালানো হয়, পুরো থানায় আগুন ধরিয়ে দেওয়া হয় এবং নৃশংসভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয় পুলিশ সদস্যদের। এর মধ্যে কয়েকটি থানায় আগুন দিয়ে পুলিশকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। অথচ নিহত এবং আক্রান্ত এসব পুলিশের সদস্যদের অনেকেই আন্দোলন দমনের কাজের সাথে যুক্তও ছিলেন না। নিহতদের মধ্যে এমনও আছেন কয়েকজন ছিলেন যারা ট্রাফিক পুলিশ, যাদের কাছে কোনো অস্ত্রও ছিল না, তারা ওই ডিউটিতেও ছিলেন না, তারা তাদের নিজস্ব ডিউটি শেষে ঘরে ফেরার পথে তাদেরকে হত্যা করা হয়। তবে জানতেও পর্যন্ত পারেননি তাদেরকে কেন মেরে ফেলা হচ্ছে। আপনারা জানেন ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বৃহত্তর গ্রাম বানিয়াচংয়ের মবের হাতে নিহত হন পুলিশ সদস্য সন্তোষ চৌধুরী। যারা জানেন না তাদেরকে বলছি, গা শিউরে দেয়া বিভৎস সেই ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসি নিউজকে জানায়, প্রথমে তারা সব পুলিশকে মারতে চাচ্ছিল, কিন্তু সেনাবাহিনী সেটা হতে দেয়নি। তখন তারা অন্তত একজন পুলিশ হলেও তাদের হাতে তুলে দিতে হবে বলে দাবি জানিয়েছিল। তারপর মব বাহিনী একটা নাম ধরে সমস্বরে ডাকতে থাকে। নামটা হলো
অর্ধ শতাধিক পুলিশের মাঝে একজন হিন্দু ধর্মাবলম্বী এসআইকেই কেন বেছে নেওয়া হলো, আর সেনাবাহিনীও কেন সন্তোষকে মবের হাতে তুলে দিল, এই প্রশ্নটি আপনাদের ভাবনার খোরাক হিসেবে রেখে গেলাম। যাই হোক, বর্তমান বাংলাদেশে আমরা কি দেখলাম? গত 1.5 বছরে কোনো পরিবর্তন কি ঘটেছে? না, মবস্টাররা এখনো একের পর এক মানুষ মেরে ঝুলিয়ে দিচ্ছে, এটা জ্বালাচ্ছে, সেটা পোড়াচ্ছে, নিজের দেশের সম্পদ নিজের হাতে ধ্বংস করে ছারখার করছে। একটা পুলিশ স্টেশনে বসে এক ব্যক্তি ওসিকে ওপেনলি থ্রেট দিচ্ছে, বলছে তারা পুলিশ স্টেশন পুড়িয়েছে, পুলিশ অফিসারকে জ্বালিয়ে মেরে ফেলেছে। এই ঘটনায় মেহেদী হাসানকে গ্রেফতার করা হলেও বৈষম্য বিরোধী ছাত্র জনতার রাত ভোর বিক্ষোভের তোপে পরদিনই তার জামিন হয়ে যায় এবং জামিনে বের হয়ে দলবল নিয়ে সেই মবস্টার করলো শোডাউন। শুধু কি তাই, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মিডিয়া পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়া মাহাদি হাসানের পক্ষ নিল, তার মুক্তি দাবি করলো এবং ভিকটিম ব্লেমিং শুরু করলো। বিচার তো দূরে থাক, বেদখল হওয়া একাধিক মিডিয়া যেমন জনকণ্ঠ সন্তোষ কতটা খারাপ ছিল সেটা প্রমাণে তৎপর হয়ে উঠল। এসব নৈতিক অ্যাক্রোবেটিক্স দেখলে আমার আসলে মনে হয় সন্তোষ চৌধুরীর সবচেয়ে বড় দোষ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে জন্ম নেয়া এবং হিন্দু ধর্মাবলম্বী হয়ে জন্ম নেয়া। তো এভাবেই এই দেশে এখন পরিকল্পিত হত্যাকাণ্ডকে বৈধতা এবং অপরাধীদের ইনডেমনিটি দেওয়ার সংস্কৃতি অব্যাহত রয়েছে। এই দেশে প্রকাশ্যে মানুষ হত্যা করা যাবে, হত্যার কথা স্বীকারও করা যাবে, কোনো বিচার তো হবেই না, বরং খুনির গলায় মালা পরিয়ে তাকে নিয়ে উৎসব করা হবে। 2024-এর 5 আগস্টের পর দেশ থেকে বিচার ব্যবস্থা উধাও, জানমালের কোনো নিরাপত্তা নেই। এ নিয়ে মব বাহিনীর মাথায় যারা হাত বুলিয়ে দিতেন সেই সব লোকজন এখন ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু তাদের এই ক্ষোভটা আসলে কাদের বিরুদ্ধে? আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পর এই মব বাহিনী যখন সারা দেশ জুড়ে শিক্ষকদের লাঞ্ছিত করেছিল, আপনারা নিজেরা শিক্ষক হয়েও সেই লাঞ্ছনার পক্ষ নিয়েছিলেন। এই মব বাহিনী যখন জ্বালাও পোড়াও করছিল, সারা দেশে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, মানবাধিকার কর্মী হয়েও আপনারা সরাসরি সমর্থন জুগিয়েছেন। হাদি, মাহাদি এসব জিহাদিরা যখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিপীড়ন করছিল, আপনারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করেও এসব নিপীড়ন নিয়ে আমতা করছিলেন। পুরোটা সময় জুড়ে আপনারা এই মব বাহিনীকে সমর্থন জুগিয়েছেন। তাহলে সেই মবের সমর্থক হয়ে কিভাবে এখন আশা করেন যে এই দেশে এখন বিচার ব্যবস্থা থাকবে, নিরাপত্তা থাকবে? 24 জুলাই তো আপনারা নিরাপত্তা বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন, এই দানব বাহিনী ভেঙে দিয়েছিল। এখন তাহলে আপনারা ঠিক কার কাছে নিরাপত্তা চাইছেন আপনাদের জন্য? খোদার কাছে নাকি শেখ হাসিনার কাছে? শেখ হাসিনা নাকি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করে দিয়েছিল। হ্যাঁ, তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে অনেক প্রতিষ্ঠান দুর্বল হয়ে গিয়েছিল বটে, কিন্তু ধ্বংস কাকে বলে তা নিশ্চয়ই এখন আপনারা দেখতেই পাচ্ছেন। জুলাই অভ্যুত্থানের সময় বিশ্বাস করেনি, কিন্তু এখন তো জানেন এই অভ্যুত্থানের পেছনে কারা ছিল। এবার বলুন তো, আপনারা কি একবারও ভেবেছেন পুলিশের ওপর জুলাই যোদ্ধাদের এত রাগ, এত ঘৃণা, এত জিঘাংসার কারণ কি? 1971 সালের 25শে মার্চ কাল রাতে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার পথে প্রথম প্রতিরোধ করে তুলেছিল বাঙালি পুলিশ সদস্যরা। এটা ইতিহাসে বইয়ে আছে, অনেক স্মৃতিকথায় আছে, গল্প উপন্যাসে আছে, হাজার হাজার টকশোতে আছে এবং ইন্টারভিউতেও আছে। জামাত শিবির সহ স্বাধীনতা বিরোধীরা এই তথ্য পড়েই বড় হয়েছেন। হ্যাঁ, পুলিশের মধ্যেও জামাত শিবির আছে, কিন্তু একটা বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশ সব সময় স্বাধীনতা বিরোধীদের জন্য একটা টার্গেট। এর আগেও বিভিন্ন সময় তারা পুলিশ পিটিয়ে মেরেছে, পুলিশের উপর আক্রমণ করেছে। এখন আমি এসব বললে আপনারা জুলাই যোদ্ধারা ডানে পায়ে মাথা নেড়ে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন। তারা বলবেন যে আন্দোলনের সময় পুলিশ বর্বরতা চালিয়েছিল, তাই মানুষ ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর এই বর্বরতা চালিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এই কথাটা আমি মেনে নিলাম, কিন্তু আপনারা আমাকে এটা বলুন তো, নৈরাজ্য দমন করতে গিয়ে পুলিশ ঠিক কি পরিমাণ বর্বরতা চালিয়েছে? তারা কি 30 লাখ মানুষকে হত্যা করেছিল? 4 লাখ নারীর উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল? যৌনাঙ্গে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মেরেছিল? না, বাংলাদেশ পুলিশ তো এরকম কিছুই করেনি। অথচ 71-এ যারা আমাদের সঙ্গে এই ঘৃণ্য অপরাধগুলো করেছিল, তাদের সঙ্গেও আমরা কখনো এমন বর্বরতা দেখাইনি। তাদেরকে আমরা মেরে ঝুলিয়ে রাখিনি, তাদের শরীর থেকে মাংস খুবলে নেইনি। আত্মসমর্পণের পর পাকিস্তান সেনাবাহিনী
জেনেভা কনভেনশনের কারণে বাঙালির ক্ষোভের কাছ থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু সেই রাজাকাররা তো এই দেশেই ছিল। কই, আমরা তো বা মুক্তিযোদ্ধারা বা মুক্তিযুদ্ধ পরবর্তীতে ঢালাওভাবে তাদের বাসায় তো আগুন দেওয়া হয়নি, দল বেঁধে তাদেরকে হত্যা করে গাছে বা ব্রিজে ঝুলে দেওয়া হয়নি। আমরা আইনি উপায়ে তাদের বিচারের ব্যবস্থা করেছি। এর আগেও অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে, সেসব আন্দোলনেও মানুষ মারা গেছে, কিন্তু কখনোই পুলিশের ওপর এমন নারকীয় আক্রমণের ঘটনা ঘটেনি। আমি জানি না পৃথিবীর আর কোনো স্বাধীন দেশে সব পক্ষ মিলে একসঙ্গে একটি বাহিনীর বিরুদ্ধে এমন নজিরবিহীন নিষ্ঠুরতা দেখিয়েছে কিনা, কিংবা এরকম মধ্যযুগীয় বর্বরতাকে জাস্টিফাই করার জন্য এতগুলো পক্ষ একজোট হয়েছিল কিনা। জুলাই অভ্যুত্থানের পর এতগুলো মাস কেটে গেছে, কিন্তু এখনও পুলিশের মনোবল ফিরিয়ে আনা যায়নি। না আনা গেছে, না সরকার আনতে দিয়েছে। একটা বাহিনীর উপর এত বড় হত্যাকাণ্ড আর হামলা চালানোর পর সরকার এই মাস কিলিংকে একনলেজ পর্যন্ত করেনি। তাদের পক্ষ থেকে একটা বিবৃতি এখন পর্যন্ত আসেনি। নিহত পুলিশ সদস্যদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। নিহত পুলিশের পরিবারদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তাদের পরিবারের কাছে সরকারের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়নি এবং ক্ষতিপূরণও দেওয়া হয়নি। বরং নানা ক্ষেত্রে পুলিশকে অপমান, অপদস্থ, হুমকির শিকার হতে হচ্ছে, মবের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। স্বজন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত পরিবারের সদস্যদের মুখ বন্ধ রাখতে নানাবিধ হুমকিও সহ্য করতে হচ্ছে। কেউ কেউ সামাজিক নিগ্রহের শিকার হয়ে, কিংবা কেউ হয়তো প্রাণের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কোনো কোনো পুলিশ হয়তো সেই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। সেই পরিবারগুলো এখন কিভাবে চলছে, তারা খেয়ে পরে বাঁচতে পারছে কিনা, সরকার সেই খোঁজটি পর্যন্ত রাখেনি। নৃশংসভাবে প্রাণ হারানো এসব পুলিশরা সবাই কি ছাত্র আন্দোলন দমনে অংশ নিয়েছিল? তাদের পরিবারে কি দোষ ছিল? তাদেরকে কেন এখন সন্তান, বাবা, স্বামী হারিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে? সরকার যেন পরিকল্পিতভাবে পুরো পুলিশ বাহিনীকে শত্রু বানিয়ে পুরো একটি বাহিনীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা আজ পর্যন্ত জানি না জুলাই যোদ্ধাদের হাতে নিহত পুলিশের সংখ্যা কত। আজ পর্যন্ত সরকার নিয়মসিদ্ধ উপায়ে এই তদন্ত করে এই সংখ্যাটি আমাদেরকে জানায়নি। নিহত পুলিশের সংখ্যা কত হতে পারে বলেন তো? 100, 200, 500 নাকি 1000? উই ডোন্ট নো। আমরা হয়তো কখনোই জানতে পারবো না। কিন্তু এটা তো একটা প্রশিক্ষিত বাহিনী। এই বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ আছে, তাদের কাছে অস্ত্র আছে পঞ্জীভূত ক্ষোভ, চোখের সামনে সহকর্মীকে খুন হতে দেখার দুঃসহ স্মৃতি আর প্রতিশোধের স্পৃহা। সীমাহীন অবজ্ঞা, অপমান আর লাঞ্ছনা সইতে না পেরে এই পুলিশ বাহিনীর ছোট্ট একটা অংশ যদি বিদ্রোহ করে বসে, সেটা যে বিডিআর বিদ্রোহের চেয়েও ভয়ঙ্কর হবে, এ তো কোনো সন্দেহ নেই। এই দেশে প্রতিশোধের রক্তগঙ্গা বইয়ে যাবে, নিমিষেই ঝরে যাবে কত শত প্রাণ। এই বিপর্যয়ের জন্য সরকার কি প্রস্তুত? পুলিশ হত্যা নিয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকা শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ অন্যান্য জাতির বিবেকরাও কি প্রস্তুত আছেন?